ও আচ্ছা, এখন রেকর্ড শুরু হচ্ছে। আচ্ছা, আমরা অরিজিন অফ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করছি। আমরা দুই ধরনের পার্টিকেলের সামনাসামনি আসি। একটাকে বলা হয় ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, আর একটাকে বলা হয় মাইক্রোস্কোপিক পার্টিকেল। ম্যাক্রোস্কোপিক পার্টিকেল কোনগুলি? যেগুলো অনেক বড়, ঠিক আছে। এইগুলি হলো সবাই ওবে ক্লাসিক্যাল মেকানিক্স। মানে বড় বড় যে পার্টিকেল গুলি আছে সেগুলি সবগুলি ক্লাসিক্যাল মেকানিক্স ফলো করে। কিন্তু মাইক্রোস্কোপিক পার্টিকেল যেগুলি খুব ছোট, যেমন ধরো যাদের সাইজ 10⁻⁸ সেন্টিমিটারের থেকে ছোট, এই বস্তুগুলি দেখা যায় যে যে ক্লাসিক্যাল মেকানিক্স ফলো করে। নিউটনিয়ান মেকানিক্স মানে নিউটনের যে গতিসূত্র, সেগুলি তারা আর ফলো করে না। তো এইটা সর্বপ্রথম এটা বের হইছে কখন? এটা বের হইছে অনেকগুলি টেস্ট করতে গিয়ে, ছোট ছোট পার্টিকেলের টেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে যে তাদের তাদের যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট এবং থিওরি তারা ম্যাচ করছে না। তখন দেখা গেল যে আসলে ছোট ছোট পার্টিকেলের ফিজিক্সটা আলাদা। এটা প্রথম বের হইছে একটা জিনিসের মাধ্যমে, সেটাকে বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। এটাকে আমরা বাংলায় বলতে পারি কৃষ্ণ বস্তু বিকিরণ। এখন এগুলির ডেফিনেশন কি বা কি, সেগুলি আমরা এখন আহ, একটু একটা স্লাইডের মাধ্যমে এগুলি পড়ি, কারণ এগুলি তাহলে কম সময় লাগবে। যেমন ধরো, এটাতে পরে আসি, আমরা আগে প্রথমে এটা দেখি। আশা করি তোমাদের কাছে স্লাইডটা ভিজিবল হয়েছে। একটা ব্ল্যাক বডি রেডিয়েশনের সংজ্ঞা কি আসলে? প্রথমে হলো এ বডি এট টেম্পারেচার অ্যাবাভ অ্যাবসলিউট জিরো এমিটস রেডিয়েশন ইন অল ডিরেকশন ওভার এ ওয়াইড রেঞ্জ অফ ওয়েভলেন্থ। তার মানে তুমি যদি কোনো একটা বস্তুকে 0 ডিগ্রি অ্যাবসলিউট জিরো থেকে আরো বেশি উত্তপ্ত করো, উত্তপ্ত অবস্থায় থাকে, তখন তার শরীর থেকে, তার গা থেকে অল ডিরেকশনে বিভিন্ন ওয়েভলেন্থের হিট রেডিয়েট হইতে থাকে, ঠিক আছে। এই ধরনের বস্তুকে আমরা বলি যে এটা এটা হলো সাধারণ একটা কনসেপ্ট, ঠিক আছে। যে কোনো হিটেড বস্তু, তার মধ্যে মধ্যে থেকে রেডিয়েশনের মাধ্যমে বের হতে থাকবে, টেম্পারেচার বের হতে থাকবে। ব্ল্যাক বডি কি জিনিস? ব্ল্যাক বডি হলো এ ব্ল্যাক বডি ইজ এ সারফেস দ্যাট কমপ্লিটলি অ্যাবজর্বস অল ইনসিডেন্ট রেডিয়েশন। সাধারণত তুমি যদি কোনো রোদের মধ্যে একটা একটা মেটাল রেখে দাও, তুমি কিছুক্ষণ পরে দেখতে পাবে সেই মেটালটা গরম হয়ে গেছে। কিন্তু যেই পরিমাণ রোদ বা তার উপর রেডিয়েশন এসে পড়ছে, পুরোটাই সে অ্যাবজর্ব করতে নাও পারতে পারে। কিন্তু যদি কোনো একটা বস্তু এমন থাকে যে তার উপর যত রেডিয়েশন এসে পড়ে সবগুলিকে সে অ্যাবজর্ব করে ফেলতে পারে, তখন আমরা তাকে বলি ব্ল্যাক বডি রেডিয়েশন। এটা একটা আসলে থিওরিটিক্যাল কনসেপ্ট। এমন কোনো বস্তু নাই যেটা একদম 100% ইনসিডেন্ট রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে। এটা আবার এটা আরেক কি করতে পারে? ইট ক্যান এমিটস রেডিয়েশন এট ম্যাক্সিমাম পসিবল মনোক্রোমেটিক ইন্টেন্সিটি ইন অল ডিরেকশন এন্ড এট অল ওয়েভলেন্থ। এটা যেভাবে পুরাটা রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে, তেমনি সে সর্বোচ্চ ইন্টেন্সিটির মাধ্যমে, মনোক্রোমেটিক মানে হলো গিয়ে, মনোক্রোমেটিক শব্দ হলো, অর্থ হলো যার একটাই ওয়েভলেন্থ হবে, ঠিক আছে। তা মনোক্রোমেটিক ইন্টেন্সিটিতে সে সব ডিরেকশনে সে রেডিয়েশন দিতে পারে এবং সব ওয়েভলেন্থেও সে রেডিয়েশন দিতে পারে। এখন বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা হলো একটা একটা কাল্পনিক একটা ব্ল্যাক বডি। এই ব্ল্যাক বডিটা এমন যে এইটার যে ভিতরে যে সারফেসটা আছে, এই সারফেসটা হলো সাধারণত ব্ল্যাক করা থাকে। সামান্য ছোট একটা ছিদ্র এখানে দেওয়া থাকে, ছিদ্র ভিতর দিয়ে আলো যদি ঢুকে, সেই আলোটা রিফ্লেক্ট করতে পারে এবং সে আর সহজে আর বের হতে পারে না, সে ওখানে ভিতর ট্র্যাপড হয়ে যায়। তার মানে এইটাকে আমরা একটা ব্ল্যাক বডি ধরতে পারি। যদি এটা একটা আইডিয়াল না, কারণ এখানের মধ্যে কিছুটা আবার হয়তো এই ছিদ্র দিয়ে বেরোয় আসতে পারে। তাহলে এই জিনিসটা একটা ব্ল্যাক বডি, যেই জিনিসটা পুরোপুরি অ্যাবজর্ব করতে পারে অল রেডিয়েশন, সেটাকে আমরা বলবো একটা ব্ল্যাক বডি। এখন এই ব্ল্যাক বডির এখানে অনেক ডেফিনেশন আছে, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। এইটাকে আমরা বলবো, এটাকে দিস ইজ এ ব্ল্যাক বডি স্পেকট্রাম। ব্ল্যাক বডি স্পেকট্রাম মানে হলো যে এইটার এনার্জি, এইটার যে বিভিন্ন এনার্জি সে
এমিট করে বা রিসিভ করে সেই তার মান কত সেটা সেটা আমরা দেখি এট ডিফারেন্ট টেম্পারেচার। যেমন ধরো এটা সবচেয়ে উঁচু যেটা সেটা আমরা দেখতেছি 5500 ডিগ্রি কেলভিন, তারপর 5000 কেলভিন, 4500 কেলভিন, 4000 কেলভিন, 3500 কেলভিন। এখন এই লেখাগুলি আমরা একটু পড়বো সুন্দর করে। এই লেখা পড়ার পরে অ্যাটেন্ডেন্স। দ্য এমিটেড রেডিয়েশন ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ, একজন আবার নো ক্লাস বলতেছে কেন আল্লাহ জানে। আচ্ছা, দ্য এমিটেড রেডিয়েশন ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ ওয়েভলেন্থ। ঠিক আছে, যে রেডিয়েশন গুলি এখান থেকে বের হয় সেগুলি হলো কি বিভিন্ন ওয়েভলেন্থের রেডিয়েশন বের হতে পারে এট এনি স্পেসিফাইড টেম্পারেচার। যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে ইট ইনক্রিজেস উইথ ওয়েভলেন্থ অ্যান্ড রিচেস এ পিক। ওয়েভলেন্থ যতই বাড়তে থাকবে, কোন একটা প্রথমে দেখো, প্রথমে এটা খুব জিরোতে খুব কম ছিল, ওয়েভলেন্থ যত বাড়তেছে কোন একটা নির্দিষ্ট সময় গিয়ে এটা একটা হাইয়েস্ট ইয়াতে পৌঁছে যাবে। at any wavelength the amount of increase the wavelength reaches a peak and then decreases with increase of wavelength. ধরো 5000 ডিগ্রি কেলভিনেরটা চিন্তা করো, প্রথমে তার এনার্জিটা ছিল জিরো, যত ওয়েভলেন্থ বাড়ছে সে আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে। ঠিক আছে, একটা পিক, পিক মানে হলো একটা পাহাড়ের উঁচু জায়গাটা সর্বোচ্চ। তারপরে সে আবার কমতে থাকবে, কমতে কমতে যত ওয়েভলেন্থ বাড়তে থাকবে সে কমতে থাকবে। ঠিক আছে, at any wavelength the amount of emitted radiation increases with increase in temperature. ধরো কোন একটা ওয়েভলেন্থে তুমি যদি টেম্পারেচার বাড়ে তখন দেখবে যে সেখানে টেম্পারেচার এনার্জি বেশি। ধরো 1000-এ দেখো এক্স একে 1000 যেখানে লেখা আছে, 3500 ডিগ্রি কেলভিনে যতটুকু এমিটেড রেডিয়েশন আসে 4000-এ তার থেকে বেশি, 4500-এ তার থেকে বেশি, 5000-এ তার থেকে বেশি, 5500-এ তার থেকে বেশি। দ্বিতীয় লাইনের অর্থ হলো এই, at temperature increases the curve shift to the left to the shorter wavelength region. দেখো এই যে পিক যেটা আছে সেই পিকটা যতই টেম্পারেচার কমতে থাকবে ততই এটা ডানে সরতে থাকবে। ঠিক আছে, তার মানে ওয়েভলেন্থ এটা শর্ট, মানে টেম্পারেচার বাড়লে ওয়েভলেন্থটা কম হতে থাকবে। দেখো এই পিকটা 5500-তে এটা হতে 500, 5500 থেকে একটু বেশি, 4500-তে 600, 4000-এ 700, এইভাবে ডান দিকে বাড়তে থাকে। Consequently, a larger fraction of the radiation is emitted at shorter wavelength at high temperature. High temperature short wavelength অনেক বেশি পরিমাণে রেডিয়েশন এমিট হয়। ওকে, let us stop here, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে আবার আমরা নেক্সট ইয়াতে যাই। সময় তো ব্যর্থ চলে গেল। এক মিনিট, আমি এক মিনিট, এইবারে হবে। স্যার স্যার জুবাইর হাসান জিতন প্রেজেন্ট। হ্যাঁ দাঁড়া, আমি দাঁড়া দিচ্ছি। আচ্ছা, ফারহাদ আহমেদ, Yes, sir. শুভ পল, Present, sir. হ্যাঁ, জিৎ দেবনাথ, Yes, sir. আহনাফ জারিফ। আহনাফ মনে মেসেজ পাঠাচ্ছিল মনে হয় নাকি? আহনাফ তো নো ক্লাস লিখছে, কিন্তু ও কি ঢুকতে পারে নাই নাকি এখনো? আচ্ছা, তারপর আমরা যাই। আচ্ছা, জাহিদ হাসান রাতুল, Yes, sir. আসিফ আব্দুল্লাহ, জুবাইর হাসান জিদান, Yes, sir. ও বাবা। Yes, sir. আসিফ আব্দুল্লাহ আসলে নাই না। রাফিয়াতুল ইসলাম, Present, sir. তারপর রাফিয়াতুল ইসলাম হলো, তারপরে ইশিকা তাবাসসুম,
আবু বকর সিদ্দিক, দুরুজ্জামান ভুইয়া তাসিন। প্রেজেন্ট স্যার। আচ্ছা, আমি ওই ছেলেটাকে আবার একটু লিঙ্কটা পাঠাই, ওকে দেখতে পাইনি নাকি। ওকে একটু আমি মেসেজটা পাঠাবি। এখন আমার শেষ হচ্ছে, কাজগুলি শেষ হচ্ছে। এখন আমি আহ, তাহলে এটাকে করে দিলাম। আর কেউ আসছো? 9 জন, এখানে পাইছি 8 জন। ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে। আহ, okay. তো আমরা আবার আমাদের ফিরি, প্রেজেন্টেশনটাতে ফিরি। তো দিস ইজ কল্ড ব্ল্যাকবোর্ড স্পেকট্রাম। ও আচ্ছা, একটু এটা রেকর্ডিংটা কি এখন চালু আছে নাকি নাই এবং বুঝতে পারছি কি এখন হচ্ছে। ওকে, রেকর্ডিং এখন হচ্ছে আবার। তো আমি আবার স্ক্রিনটাকে শেয়ার করি। তো এখন এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে এটার জন্য কিছু ডেফিনেশন দেখার চেষ্টা করব। যেমন ধরো, একটা হলো টোটাল এনার্জি ডেন্সিটি ইউ at any point denotes the total radiant energy for all wavelength from 0 to infinity per unit volume around that point। তার মানে এটা হলো গিয়ে ওয়েভলেন্থে 0 থেকে ইনফিনিটি মান পর্যন্ত প্রতি একক আয়তনে কি পরিমাণ রেডিয়েন্ট এনার্জি বের হয় সেটাকে বলা হয় ইউ। কিন্তু ইউ ল্যামডা ডি ল্যামডা হলো ল্যামডা থেকে ল্যামডা প্লাস ডি ল্যামডা ওয়েভলেন্থের ভিতর কি পরিমাণ এনার্জি পার ইউনিট ভলিউমে মানে ওখান থেকে এমিট হচ্ছে। এখন এই তাদের মধ্যে একটা রিফ্লেকশন আছে, তার ইউ শুড বি ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। তার মানে ল্যামডার মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যত ধরনের এনার্জি আছে সবগুলিকে আমি আলাদা আলাদা ভাবে যোগ করে আমি টোটাল ইউটাকে পেতে পারি। তার টোটাল এমিসিভ পাওয়ার ই, এটা হলো আরেকটা টার্ম। এটাকে বলে অফ দ্য সারফেস অফ দ্য বডি এট এ গিভেন টেম্পারেচার is defined as the amount of total energy radiated by unit area of its surface in unit time। একক সময়ে একক এরিয়াতে যেই পরিমাণ টেম্পারেচার রেডিয়েট হয় একটা বডি থেকে, সেটাকে আমরা বলতেছি ই। দুইটার মধ্যে একটু পার্থক্যটা দেখো। একটা হলো জে এম কিউব, তার মানে এটা হলো পার ভলিউমে কি পরিমাণ এনার্জি রেডিয়েট হয়, আর এটা হলো পার এরিয়াতে প্রতি সেকেন্ডে কি পরিমাণ এনার্জি। তার দুইটার মধ্যে পার্থক্য হলো এটা, দুইটাই কিন্তু আসলে রেডিয়েশন। এখন স্পেকট্রাল এমিসিভ পাওয়ার ই ল্যামডা, দিস ইজ অ্যানাদার টার্ম। ই ল্যামডাটা হলো ঠিক ইউ ল্যামডা মতো, যে ল্যামডা থেকে ল্যামডা প্লাস ডি ল্যামডার ওয়েভলেন্থের ভিতর যেই পরিমাণ এনার্জি প্রতি সেকেন্ডে প্রতি পার এরিয়াতে এনার্জি রেডিয়েট হয় তাকে আমরা বলতেছি ই। ঠিক আছে, তো এইগুলি ডেফিনেশন গুলো একটু তোমার খেয়াল রাখতে হবে। এখন একটা টার্ম আসে ই, স্মল ই হলো এমিসিভিটি অফ দ্য সারফেস। এটা হলো রেশিও অফ দ্য রেডিয়েশন এমিটেড বাই দ্য সারফেস এট এ গিভেন টেম্পারেচার টু দ্য রেডিয়েশন এমিটেড বাই এ ব্ল্যাক বডি অ্যাট দ্য সেম টেম্পারেচার। এটা হলো স্মল ই। তাহলে এটা আমরা কি পাবো? ইটি বাই ইবিটি। এটা এখানে বিটাকে ডিফাইন করে নাই, তো এটা আমি পরে তোমাকে ডিফাইন করে দিতেছি। ঠিক আছে, তার মানে এইখানে ফাংশন অফ, তাহলে এমিসিভিটি অফ এ রিয়েল সারফেস কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে টেম্পারেচার মানে হলো গিয়ে টেম্পারেচার টি, ওয়েভলেন্থ ল্যামডা এবং ডাইরেকশন অফ রেডিয়েশন, কোন দিক থেকে রেডিয়েশনটা যাচ্ছে তার উপর নির্ভর করে। তাহলে এমিসিভিটি শব্দটার অর্থ হলো অ্যাকচুয়ালি যে তার সে সর্বোচ্চ যত
তার সেখান থেকে যে পরিমাণ রেডিয়েট হতে পারে এবং সে যতটুকু রেডিয়েট করতেছে তার একটা অনুপাত। এটা সর্বোচ্চ মান হতে পারে 1, সর্বনিম্ন মান হতে পারে 0। তাহলে এটা একটা রেশিও। আরেকটা ডেফিনেশন একটু দেখি, এই ডেফিনেশন গুলি পরে আমার একটু কাজে লাগবে। স্পেকট্রাল অ্যাবজর্বিটি এ ল্যামডা is defined as the fraction of incident energy absorbed per unit surface area per second at wavelength lambda. এটা হলো একটা ফ্র্যাকশন রেশিও, যে প্রতি একক সারফেসে, ইউনিট সারফেস এরিয়াতে, প্রতি ইউনিট সময়ে ওয়েভলেন্থ ল্যামডাতে যেই পরিমাণ ইনসিডেন্ট এনার্জি আসে এবং যতটুকু সে অ্যাবজর্ব করতে পারে তার অনুপাতটাকে আমরা বলি স্পেকট্রাল অ্যাবজর্বিটি। সাপোজ দ্যাট delta q lambda radiation of wavelength between lambda plus d lambda is incident on a unit surface of the body per second from all possible direction. If a lambda del q lambda is the amount of radiation absorbed, then a lambda signifies that absorptivity of the body for wavelength lambda. A lambda কোনো ডাইমেনশন নাই, কারণ যেই পরিমাণ ওয়েভলেন্থ ল্যামডা এবং ডি ল্যামডা, ল্যামডা প্লাস ডি ল্যামডার মধ্যে তার সারফেসের ভিতরে পড়ে, সেগুলি সে তার একটা অনুপাত সে এখানে আমরা দেখতে পাচ্ছি। এইখানে একটু আমাদের হয়তো একটা ইকুয়েশন দিলে ভালো হতো। এখন এই এই ইয়াগুলি আমরা একটু দেখি, এখানে কতগুলি ডেফিনেশন আছে, এই ডেফিনেশন গুলি দেখি আমরা। এইগুলি শুধুমাত্র অনেক একদম ডিপের ক্যালকুলেশন করব না, আমরা শুধু ইকুয়েশন গুলি কেমন কেমন হয় এটা দেখব। শুধুমাত্র যেখানে কোয়ান্টাম মেকানিক্স শুরু হয়েছে সেই ক্যালকুলেশনটা আমরা একটু টোটাল করে দেখাবো, কারণ সেটা একটা ইম্পর্টেন্ট। এখন দেখো এখানে বলতেছে যে এখানে রিফ্লেকশন, অ্যাবজর্পশন, ট্রান্সমিশন। তুমি যদি কোনো একটা বস্তুর উপর বাইরে থেকে রেডিয়েশন এসে পড়ে, তার একটা পার্ট সে ট্রান্সমিট হয়ে যায়, সেটা রিফ্লেক্ট হয়ে যায়, সেটাও তার ভিতর ঢুকে না। একটা পার্ট তার ভিতর অ্যাবজর্ব হয়, অ্যাবজর্বটা সাধারণত হয় হিট এনার্জি হিসাবে, আর আরেকটা পার্ট ট্রান্সমিট হয়ে যায়। ট্রান্সমিট হয়ে যায় মানে কি, এটা অবজেক্টের সাথে ইন্টারেক্ট করে না, এটা আবার বের হয়ে যায়। দেখো এখানে লেখছে part of all can be reflected. কিছু পার্ট আছে সেটা রিফ্লেক্টেড হয়। 3 things can happen when radiation with a given wavelength lambda hits an object or substrate. 3টা ঘটনা ঘটতে পারে। একটা হলো part of all can be reflected, কিছুটা পার্ট এটা রিফ্লেক্টেড হয়ে যায়। This part does not interact with the object, it is reflected. ঠিক আছে, এটা সারফেস থেকে এটা চলে যায়। Part of all can be absorbed, this part is converted to another form of energy. এটা কি হয়, এটা তো ছিল লাইট, তাই না, মানে বাইরে থেকে যখন রেডিয়েশন হিসেবে আসছে, এইটা সাধারণত হিট এনার্জিতে কনভার্ট করে। তুমি যদি একটা মেটাল বডি রোদের মধ্যে রেখে দাও, সেটা তো গরম হয়ে যায়, তার মানে লাইট এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়। এটা কি করে, হুইচ রেইজেস দ্য টেম্পারেচার অফ দ্য অবজেক্ট। আরেকটা পার্ট, দিস পার্ট ডাজ নট ইন্টারেক্ট উইথ দ্য অবজেক্ট। আগের পার্টটা যেমন অবজেক্টের সাথে ইন্টারেক্ট করে লাইট এনার্জি হিট এনার্জি হয়ে গেছিল, এটা তো সেটা করে না। এটা করে কি, এটা জাস্ট এখানে ভিতর দিয়ে মানে ট্রান্সমিট হয়ে যায়। এখন এখানে 3টা জিনিস আছে, একটাকে আমরা বলবো আর ল্যামডা, যেটা রিফ্লেক্টেড পার্ট ফর ল্যামডা ওয়েভলেন্থ, এ ল্যামডা যেটা অ্যাবজর্ব পার্ট ফর ল্যামডা ওয়েভলেন্থ, প্লাস টি ল্যামডা যেটা ট্রান্সমিটেড পার্ট টি ল্যামডা। দিস ইজ, এইটা যোগ ফল সবসময় হবে 1। এখন হোয়াট ইজ অ্যাবজর্বিভিটি? Absorbed radiation divided by incident radiation. Reflectivity কি, reflected radiation by incident radiation. Transmittivity কি, transmitted radiation by incident radiation. তার মানে প্রথম টার্মটা আমার হলো আসলে এ ল্যামডা, দ্বিতীয় টার্মটা আর ল্যামডা, তৃতীয় টার্মটা টি ল্যামডা। এখন আমরা আরেকটু সামনে যাই, এটাকে বলা হয় কারশফ ল। কারশফ ল হলো ই ল্যামডার সাথে এ ল্যামডার একটা সম্পর্ক। এখন এ ল্যামডা কি, আমরা তো দুইটা আগে ডেফিনেশন পড়ে আসছি। বলছে যে কারশফ ল স্টেট দ্যাট দ্য রেশিও অফ দ্য স্পেকট্রাল এমিসিভ পাওয়ার ই ল্যামডা টু দ্য স্পেকট্রাল অ্যাবজর্বিভিটি এ ল্যামডা ফর এ পার্টিকুলার wavelength lambda is the same for all bodies at the same temperature and is equal to the emissive power of a perfectly black body at that temperature. Mathematically,
E lambda by A lambda equal to E lambda. What is E lambda? E lambda is the emissive power of a perfectly black body. Note that the ratio E lambda by A lambda is the inverse function of lambda and T. এটার মান E lambda এর মান সব সময় একটা কনস্ট্যান্ট। এখন আরো কিছু ল আছে। এই যে এই ছবিটা এখন আবার আমরা নতুন করে একটু দেখব। প্রথমে এখানে দেখো ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বলতে কি বোঝাচ্ছে এটা আমরা দেখি। এই যে 2000 ডিগ্রি কেলভিন থেকে দেখো একটা দাগ নিচের দিকে চলে আসছে, ঠিক আছে? এটা যেখানে এসে ছেদ করছে সেটা তো ল্যামডার মান, সেটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ফর এ পার্টিকুলার এমিশন, ঠিক আছে, বা রেডিয়েশন। তারপরে 1750 দেখো যে এইটা ল্যামডার মান বৃদ্ধি পায়, 1250 এটা ল্যামডা মান আরো বৃদ্ধি পায়, ঠিক আছে? এখন একটা সূত্র এখানে ভিতর থেকে চলে আসে, সেই সূত্রটাকে বলা হয় ওয়েনের সূত্র। সেটা কি? ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, এই যে ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু বি বাই টি। অথবা আমরা যদি এখানে একটু লিখি, এটা আসলে এরকম হবে, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু ম্যাক্স লিখে নেই, ঠিক আছে, এম লিখে দিই আমি শুধু, lambda max equal to 1 by, এটাকে বলা হয় ওয়েনের ডিসপ্লেসমেন্ট সূত্র। এখন আমরা এখানে কি করতে পারি? এখানে করতে পারি যে এখানে প্রপোর্শনালিটি যদি তুলে দিই তাহলে এখানে একটা বি পাবো, ঠিক আছে? এটাকে একটা বি, এটাকে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলতে পারি। এই বি এর মান, এটাকে বলা হয় উইন্স ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট। তার মানে কি, যতই টেম্পারেচার বাড়বে ততই ল্যামডার মান কমতে থাকবে। তুমি এই ছবিটাই দেখতে পাইতেছো, তাই না? 1250 ল্যামডা কোথায়, আর 1750 কোথায়, আর 2000 কোথায়, এগুলি সব আস্তে আস্তে বামের দিকে শিফট হওয়ার অর্থ হলো ল্যামডার মান কমতে থাকবে। এখন আমি একটু এটা মুছে দিই, মুছলে আমার এটা থেকে যায়, এটা চলে যায় না। তো এখন আমরা আর কি নিচে যাই। এখন আমরা এই ইকুয়েশনটা আমরা একটা বের করার চেষ্টা করব। এখানে দেখো, এখানে দুইটা সূত্র আছে, আমরা বের করার চেষ্টা করব ইউ ল্যামডা ডি ল্যামডার মান। এখানে উইনের সূত্র একটা আছে, সেটা হলো ইউ ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু C1 বাই ল্যামডা 5 e টু দি পাওয়ার মাইনাস C2 বাই ল্যামডা টি বাই ডি ল্যামডা। আর এটা ভেরি কারেক্ট ফর দ্য লো ল্যামডা। ল্যামডা যখন খুব ছোট তখন দেখা যায় যে এটা খুব ভালো কাজ করে। তারপরে রেলিজেন্স নামে আরেকজন ভদ্রলোক এই ইকুয়েশনটাকে আবার হাই ল্যামডার জন্য বের করার চেষ্টা করছে। এখন একটা ঝামেলা তৈরি হয়ে গেছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হলো এই যে ছবিটা আমরা একটু বড় করে দেখি। এই যে ছবিটা দেখো, ইউ ল্যামডা ডি ল্যামডা বাই ল্যামডা, এই পাশে যেদিকে ল্যামডার মান খুব ছোট সেখানে ওয়েনের সূত্র খুব ভালোভাবে কাজ করছে, এই সূত্রটা দিয়ে আমরা এটা বের করতে পারি। কিন্তু যখনই আমরা রেলিজেন্স নিয়ে ব্যবহার করি, যে ল্যামডার মান যখন অনেক বড়, তখন দেখা যায় যে এই যে একটা তীর মার্কা আছে না, তীর, আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রোপ, এটা হলো, তখন দেখা যায় যে এই গ্রাফটা মিলে না। আমরা একটু ছবিটা দেখি, একটু আমি স্টপ শেয়ার করে এখানে ছবিটা দেখি। দেখো এই ছবিটা দেখো, এইটা হলো গিয়ে, এটা হলো জাস্ট মনে করো এফ ল্যামডার ছবি। এই পাশে উইন বের করছিল, তার এটা পুরাই মিলে গেছে। কিন্তু যখনই রেলিজেন্স বের করতে গেল তখন দেখা গেল যে সেই লাইনটা হয়ে গেছে এখানে, তার মানে এখানে কিছুই মিলছে না। এখন এই জায়গাটা যে এই যে মিলছে না, এই জায়গা থেকেই আসলে কোয়ান্টাম মেকানিক্স এর শুরু হয়েছে, ঠিক আছে? আমি আশা করি বুঝাতে পারবো যে কোয়ান্টাম মেকানিক্স যখন এটা করলো, তারা ধরছিল যে এটা একটা এমন ধরনের একটা ফাংশন, যে ফাংশনে তোমার, এক মিনিট, এখানে এখানে রেলিজেন্স কি ধরছিল সেটা আমি একটু এখানে লিখে দেখাই, কারণ এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। রেইলে জিন্স assume that that the wall
এখানে কেভিটি ওয়াল শব্দটা ব্যবহার করি। কেভিটি বলতে বোঝাচ্ছি যে ব্ল্যাক বডির যে ভিতরের দিকে ওয়ালটা আছে সেটা, দ্য কেভিটি ওয়াল, দ্য লাইনটা একটু ইয়া হয়ে গেল, দ্য মলিকুলস, এখানে দ্য মলিকুলস of cavity walls produces লিখি প্রডিউস, আচ্ছা ওয়াল তো একটা না, the produces uh, the the standing waves, স্ট্যান্ডিং ওয়েভস আমি আবার মনে না থাকলে বলে দিতে পারি স্ট্যান্ডিং ওয়েভসটা কি। স্ট্যান্ডিং ওয়েভস because of absorption of radiation and emission এই ক্ষেত্রে কি হতে পারে, এই ক্ষেত্রে ওরা ধরতে পারে যে the 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 frequency of the standing waves varies from 0 to infinity. So the average energy epsilon bar, পরের পৃষ্ঠায় লিখি তার কোনো জায়গা হবে না, epsilon bar ইকুয়াল টু, আমরা লিখতে পারি এই ধরনের একটা ইকুয়েশন লিখতে পারি, 0 থেকে f ইনফিনিটি epsilon e to the power minus epsilon by kt t epsilon divided by 0 to f infinity e to the power minus epsilon by kt d epsilon। এইরকম একটা ইকুয়েশন দিয়ে রেলিজেন্স কাজ শুরু করছিলাম। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা কি, এখানে হলো ডি এপসিলনের মান কি হতে পারে, 0 থেকে শুরু করে এপসিলন পর্যন্ত যে কোনো কিছু তার মান হতে পারে। এই মান হওয়ার ফলে, এই ধরনের এপসিলন নেওয়ার ফলে তার ক্যালকুলেশন সম্পূর্ণ ভুল হয়ে গেছে। তারপরে কি করলো এক ভদ্রলোক যার নাম প্ল্যাঙ্ক, তিনি একটা তথ্য দিল যে এইটা এরকম নাও হতে পারে। ওটা কি কি উনি কি তথ্য ইয়া দিছিল সেটা আমরা একটু লিখবো, লিখে তারপর ওনার ক্যালকুলেশনটা একটু দিই, পুরোপুরি দিই। প্ল্যাঙ্কস কোয়ান্টাম যেখানে রেলিজেন্স ভাবছিল যে এটা একটা ওয়েব, যে ওয়েবের 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সব মান আছে, কিন্তু ইয়া ভাবলো for a particular, ও আচ্ছা এখানে তার আগে আরেকটা কথা লেখা উচিত ছিল, সেটা হলো he considered a black body composed of many harmonic oscillator। উনি বললো যে এখানে অনেকগুলি অসিলেটর আছে, যে অসিলেটর গুলি কাঁপছে, ঠিক আছে, কাঁপছে। এই অসিলেটর গুলি,
the energy of the oscillator, the energy of the oscillator is not continuous, but it can take discrete values. Discrete values মানে কি? Discrete values মানে হলো আলাদা আলাদা মান। যেমন ধরো এরকম en equal to n h d। ঠিক আছে, এখন দেখো এখানে মান কি হতে পারে? e0 equal to 0, e1 equal to h nu, e2 equal to 2h nu, এইভাবে এগুলি চেঞ্জ হতে পারে। তার মানে কি মাঝখানে কিছু থাকতে পারে না। তার মানে আমি যদি এইটাকে একটা ইয়াতে গ্রাফে আঁকি, তাহলে আমি এইভাবে লিখতে পারবো, এটা হলো h nu, এটা হলো 2h nu, এটা হলো 3h nu, মাঝখানে কোনো মান এটা নিতে পারে না। কিন্তু ওখানে কিন্তু যেখানে রিলিজিয়ন ছিল উনি কিন্তু 0 থেকে ইনফিনিটি সব মান নিতে পারতো। তার মানে এখানে যে মাঝখানে যেগুলি আছে সবগুলি নিতে পারত। তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু আবার এখন নতুন করে করতে হবে। তো আমরা দেখি কি হয়। আমরা আমরা এখন আরেকটা ক্যালকুলেশন দেখব। এই যে এখানে প্ল্যাঙ্ক, আমরা আমরা দেখো খেয়াল করো যে এর আগে যখন রিলিজিয়ন ছিল তখন উনি ইন্টিগ্রেশন ব্যবহার করতেছিল, কিন্তু প্লাঙ্কের এখানে যেহেতু ডিসক্রিট মান, এখন আমার সামেশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এখন অ্যাকর্ডিং টু প্লাঙ্ক দ্য বেসিক কোয়ান্টাম অফ এনার্জি এপসিলন ইজ গিভেন বাই এপসিলন ইকুয়াল টু এইচ নিউ। এই জায়গাটা খুব ভালো করে পড়বো, কারণ এটা এখানে প্লাঙ্কের এখান থেকে প্রশ্ন হবে শিওর। তারপর nu is the frequency of the radiation, ঠিক আছে। Furthermore, energy can also come in amount that are integer multiples of basic quantum। তাহলে E equal to আমরা লিখতে পারি n into epsilon equal to n h nu। h কে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটার মান হলো 6.62 into 10 to the minus 24। তাহলে আমরা E বার এখন আমরা এই ইকুয়েশনের মাধ্যমে লিখতে পারি। ঠিক আছে, আগে আমরা কি লিখছিলাম? আগে আমরা লিখছিলাম এইরকম। আগে আমাদের লেখা ছিল রিলিজিয়ন যখন ছিল তখন আমরা লিখছিলাম হলো এইরকম, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ইনফিনিটি হলো এপসিলন এপসিলন e to the power minus epsilon by kt into dt d epsilon divided by 0 to epsilon infinity e to the power minus kt minus epsilon by kt into d epsilon। এইটা ছিল রিলিজিয়ন্সের, কিন্তু এখন আমাদের এটা পরিবর্তন হয়ে গেল। এটা এখন আমাদের এইটা দিয়ে আমাদের এখন করতে হবে। তো এটা আমি মুছে ফেলি। তা এখন আমি এই ক্যালকুলেশনটা আমি ইয়া করব, ফাইনাল শেষ করব। এইটাকে যে কোনো এইরকম একটা সামেশনকে a টু দ্য পাওয়ার r টু দ্য পাওয়ার n, তার মানে এটাকে আমরা লিখতে পারি a ইন্টু 1 মাইনাস r
এখন তাহলে এখানে যদি ইকুয়েশনে যদি এ কে 1 বলি আর আর কে ই টু দি পাওয়ার মাইনাস এন এপসিলন কে টি বলি, তাহলে এটা সমান সমান হয়ে যাবে 1 ভাগের 1 মাইনাস ই টু দি পাওয়ার এপসিলন বাই কে টি। আর তাহলে আমার আর উপরে যে এন এপসিলন ই টু দি পাওয়ার মাইনাস এন এপসিলন কে টি উপরে যে অংশটা ছিল সেটা হয়ে যাবে এটা। তাহলে এইটাকে দুইটাকে আমরা ক্যালকুলেট করবো, এগুলি আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম, এগুলি তোমরা শেষ করবা ক্যালকুলেশন করে, তাহলে ই অ্যাভারেজের মানটা আমরা পেয়ে যাব এইরকম। এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো যে যে আমাদের যে ছবিটা ছিল সেই ছবিটা আমরা একটু দেখি আবার। তখন আমরা দেখছিলাম যে এইটা রেলিজিয়েন্স, এটা এনার্জি, আর এই যেখানে যে বিন্দুগুলি দেখতে পারবো এগুলো সব হলো এক্সপেরিমেন্টাল পয়েন্ট। প্লাঙ্কের সূত্র সবগুলি বিন্দু ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে হলো প্লাঙ্কের সূত্র অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? আমরা এখান থেকে যে সিদ্ধান্ত নিতে পারলাম সেটা হলো কোনো কোনো ক্ষেত্রে এনার্জি গুলি ডিসক্রিট হতে পারে। ঠিক আছে, কন্টিনিউয়াস এনার্জি, ধরো তুমি একটা ওয়ালের মধ্যে একটা বল ছুঁড়ে মারছো, এই ছুঁড়ে মারার শক্তি নানা রকম ভাবে তুমি মারতে পারো, এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। কিন্তু কোনো এনার্জি যেখানে সাধারণত মাইক্রোস্কোপিক পার্টিকেল গুলি এনার্জি, সেগুলি 0 থেকে ইনফিনিটি সবগুলিতে আমরা কাজ করতে পারবো না। এখানে হয়তো এমন হতে পারে 0, 5, 10, 15, 12, এইভাবে মানে মাঝে মাঝে কতগুলি এনার্জি লেভেল আমরা পাবো এরকম ভাবে, যেমন এইচ নিউ, 2h নিউ, 3h নিউ, এইরকম এনার্জি আমরা পাবো। সো আমরা দেখতে পারলাম যে প্লাঙ্কসের সূত্রের মাধ্যমে আমরা নতুন একটা দিগন্ত আমরা খুঁজে পেলাম, যে ক্লাসিক্যাল মেকানিক্সে যেমন 0 থেকে ইনফিনিটি সবকিছু আমি নিতে পারি, তো কোয়ান্টাম মেকানিক্সে আমি আমরা প্লাঙ্কের সূত্রে ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে সব এনার্জি আমরা নিতে পারবো না, এই এনার্জিগুলি হয়ে গেল ডিসক্রিট এনার্জি। এখান থেকে কোয়ান্টাম মেকানিক্স শুরু হয়েছে। এখন আমরা এখানে আরেকটু দেখবো, সেটা হলো গিয়ে তোমার আর আরো আরো কিছু শেয়ার করার আছে। সেটা হলো এরকম, আমরা কোয়ান্টাম থিওরি অফ লাইট কি এটা একটু দেখার চেষ্টা করবো। ঠিক আছে, আমি বিভিন্ন জায়গা থেকে এগুলি কালেক্ট করছি যেন তোমাদেরকে দেখাতে পারি। এখানে শুধু লেখা, আর কিছু নাই। প্রথমে প্রশ্ন হলো হোয়াট ইজ এ কোয়ান্টাম? কোয়ান্টাম হলো এ কোয়ান্টাম, এটা প্লুরাল হলো কোয়ান্টাম ইজ দ্য স্মলেস্ট ডিসক্রিট ইউনিট অফ এ ফেনোমেনন, কোন একটা ঘটনার সবচেয়ে ছোট ডিসক্রিট ইউনিট। ফর এক্সাম্পল, এ কোয়ান্টাম অফ লাইট ইজ এ ফোটন, যেমন ধরো একটা লাইটের সবচেয়ে ছোট যে অংশটা আছে সেটাকে আমরা বলবো ফোটন। অ্যান্ড এ কোয়ান্টাম অফ ইলেকট্রিসিটি ইজ অ্যান ইলেকট্রন। তার মানে কি, ইলেকট্রিসিটি যখন আমরা তোমার খেয়াল আছে কিনা, আমরা ইলেকট্রিসিটি পড়ানোর সময় বলছিলাম যে ইলেকট্রিসিটি কিন্তু একটা ডিসক্রিট কোয়ান্টিটি, কারণ একটা কারেন্টের ভিতর কতগুলি ইলেকট্রন যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে তার কারেন্ট কত। ঠিক আছে, তার মানে ইলেকট্রিসিটির যে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট তাকে আমরা বলবো একটা ইলেকট্রন। কোয়ান্টাম কামস ফ্রম ল্যাটিন মিনিং অ্যান অ্যামাউন্ট, ছোট একটা অ্যামাউন্ট। ঠিক আছে, ইফ সামটাইম ইজ কোয়ান্টিফাইবল দেন ইট ক্যান বি মেজার্ড। এটা যদি কোয়ান্টিফাইবল হয় তার মানে কি, এটাকে যদি তুমি আলাদা করতে পারো তাহলে এটা মাপাও যাবে। ইন ফিজিক্স এ কোয়ান্টাম ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনি ফিজিক্যাল পার্টিকেল দ্যাট হ্যাজ এন্ট্রপি। আচ্ছা, এন্ট্রপি তোমরা আমার ধারণা তোমরা ইয়াতে পড়ছিলা, হিট এন্ড টেম্পারেচারে পড়ছিলা। এন্ট্রপি ইজ এ প্রপার্টি যেটা ডিসঅর্ডারকে ডিসঅর্ডারকে মেজার করে। ঠিক আছে, এটার ইকুয়েশনের মান হলো এন্ট্রপি ইকুয়াল টু হলো, আচ্ছা আমি একটু লিখে দিই, এন্ট্রপি ডিএস, এন্ট্রপি ডিএস ইকুয়াল টু হলো ডিকিউ ডিকিউ, এটা তো কিউ হয়ে গেল। হা, আমি লিখতে চাইছিলাম হলো ডি, লেখা হয়ে গেছে কিউর মতো হয়ে গেছে, ডি ডিকিউ ডিভাইডেড বাই
টি, এটা হলো এন্ট্রপি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই এন্ট্রপিটা আমরা কি করে, এই এন্ট্রপিটা সম্পর্কে কি বলছে? দা ইন ফিজিক্স এ কোয়ান্টাম ইজ দ্য মিনিমাম এফোর্ট অফ এনি কাইন্ড ফিজিক্যাল পার্টিকেল দ্যাট হ্যাজ এন্ট্রপি। যার এন্ট্রপি আছে সেই জিনিসেরই আমরা আসলে কোয়ান্টাম হিসাবে ধরতে পারি। দ্য ফান্ডামেন্টাল নোশন দ্যাট এ ফিজিক্যাল প্রপার্টি ক্যান বি কোয়ান্টাইজড ইজ রেফার্ড টু এজ এ হাইপোথিসিস অফ কোয়ান্টাইজেশন। কোন একটা পার্টিকেলকে, পার্টিকুলার কোয়ান্টিটিকে যদি তুমি বলতে পারো যে এটা একটা কোয়ান্টাইজড, এটা একটা কোয়ান্টাইজ, তার মানে মানে কোয়ান্টাইজেশনের হাইপোথিসিসটা তখন এটা সাপোর্ট করে। Entropy is the measure of a system's thermal energy per unit temperature that is unavailable for doing useful work. Because work is obtained for ordered molecular motion, the amount of entropy is also a measure of the molecular disorder or randomness of a system. এটা এন্ট্রপি সংজ্ঞাটা বলছে, এটা তুমি এখন যখন লাগবে এটা বুঝে নিতে হবে। আমরা শুধুমাত্র এখন আমরা কোয়ান্টামের কাকে বলে সেটার উপরে বেশি কনসেন্ট্রেট করি। সরে যাচ্ছে কেন? আচ্ছা তারপর আমরা যাই আর একটু, কোয়ান্টাম থিওরি কাকে বলে? The quantum theory of light was proposed by Einstein in 1905. It states that light travels in bundles of energy and each bundle is known as a photon. তার মানে কি, একটা একটা মনে করা, ধরো আমরা সাধারণত যে একটা বাঁশের বান্ডিলের ভিতর ইউনিট কি, সেখানে একটা মাত্র বাঁশকে আমরা বলতে পারি বাঁশের বান্ডিল। ঠিক আছে, তেমনি লাইটও বান্ডেল হিসাবে ট্রাভেল করে এবং প্রত্যেকটা বান্ডেল আলাদা করে সেটাকে আমরা বলবো একটা ফোটন। Each photon carries a quantity of energy equal to the product of the frequency of vibration of the photon and Planck's constant. তার মানে এটার এনার্জি কত? এনার্জি হলো এরকম, এনার্জি হলো E equal to h nu। প্রতিটা ফোটনের এনার্জি হলো E ইকুয়াল টু h নিউ। নিউ হলো তার ফ্রিকোয়েন্সি, h হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে প্রোডাক্ট অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য ভাইব্রেশন অফ দ্য ফোটন এন্ড প্লাঙ্কস কনস্ট্যান্ট। এখন আমরা এটাকে মুছে দিই। আচ্ছা, Neil Bohr and Max Planck, two of the founding father of quantum theory, each received a Nobel Prize in Physics in 2019, respectively for their work on quanta. Einstein is considered the third founder of quantum theory because he described light as quanta in his theory of photoelectric effect, for which he won the 1921 Nobel Prize. তার মানে বোর এবং ম্যাক্স প্ল্যাঙ্ক এরাই আসলে কোয়ান্টাম থিওরির ফাউন্ডার, আর আইনস্টাইন এটা থার্ড ওয়ান যিনি কোয়ান্টাম লাইটটাকে একটা কোয়ান্টা হিসেবে পরিচয় দিয়েছিলেন। কোথায়? ফটো ইলেকট্রিক এফেক্টে। এখন আমরা পড়বো ফটো ইলেকট্রিক এফেক্টটা কি। ঠিক আছে, তো আমরা এখন ফটো ইলেকট্রিক এফেক্টে যাই। সাজাবো নিচে। ঠিক আছে, এইবার আমরা যাই আরেকটা স্লাইডে। এটা না, এখানে আর কিছু নাই। আচ্ছা, আমরা আমরা এখন ফটো ইলেকট্রিক এফেক্টটা শিখবো। ফটো ইলেকট্রিক এফেক্টটা কি এটা আমরা এখন দেখি। আচ্ছা, এটা আমি একটু খাতায় দেখাতে চাই কারণ এটা ওখানে বুঝে যাবে। তো আমরা খাতায় আসি। আমাকে তো একটা ছবি আঁকতে হতে পারে। ছবিটা ধরো, দিস ইজ এ ইভাকুয়েটেড টিউব। হয়ে গেছে, আমরা উপরে তুলতে হবে কেন আমি অন্তত ছবিটা আঁকতে পারি ঠিক মতো। তো আমরা,
এখানে একটা এমিটার দিব, এটা মনে করো একটা এমিটার। তারপরে এখানে একটা ইভাকুয়েটেড টিউব থাকবে, এখানে একটা অ্যানোড থাকবে, ধরো এটা বি, আর এদিকে আরেকটা থাকবে হলো সি। তারপরে এটাকে আমরা ক্লোজ করে দিই, এইটাকে আমরা একটা টিউবের ভিতরে রাখি। ধরো এটা একটা টিউব, এইখানে আছে একটা মেটাল প্লেট। এখন ধরো লাইট বাইরে থেকে এখানে এসে পড়বে। যখন এখানে লাইট এসে পড়বে তখন এখান থেকে কিছু ইলেকট্রন ডিসলজ হয়ে যাবে। এটা হলো অ্যানোড। ডিসলজ হওয়ার পরে এখানে এটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড। অ্যানোডের দিকে এই ইলেকট্রনগুলি অ্যানোডে চলে যাবে, এগুলি সব এদিকে অ্যানোডে চলে যাবে। অ্যানোডে গিয়ে এখান থেকে ঘুরে আবার এখানে চলে আসবে, তখন এমিটারে আমরা কিছু দেখতে পাবো। তার মানে কি, দিস গিভস এ কারেন্ট। ঠিক আছে, এই কারেন্টটাকেই আমরা বলি ফটো ইলেকট্রিক। আর এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে আমরা বলি ফটো ইলেকট্রন কারেন্ট। আচ্ছা, আমরা আমরা তাহলে একটু ছোট করে এখানে বর্ণনা লিখি। A and evacuated evacuated and evacuated glass contains cathode B and anode A, anode B. When এখানে একটা ই হবে ক্যাথোড, when light of sufficient energy falls on A, B, it dislodge some electrons. সে কিছু ইলেকট্রন ইয়া করে। আজকে এটা এত electrons. Then these ইলেকট্রন সব নাও পড়তে পারে, কিছু ইলেকট্রন অন্য দিকে চলে যেতে পারে। গো টু go to anode C, and it produces current I, current আবার current I in the circuit. সার্কিটের ভিতর সে কিছু কারেন্ট প্রডিউস করতে। এখন এখানে কি পরিমাণ কারেন্ট এনার্জি লাগবে সেই জিনিসটা আমরা দেখতে চাই। লিনিয়ার, it was observed that এটা নিয়ে তো বিজ্ঞানীরা অনেক গবেষণা করছে। তারা তখন খেয়াল করলো, when potential of cathode
minus V0, the photoelectron stops. এটা তো নেগেটিভ আর এটা পজিটিভ, এটা যদি এটার তুলনায় মাইনাস V0-তে থাকে তখন এটা স্টপ হয়ে যায়। তাহলে তাহলে আমরা লিখতে পারি therefore EV0 equal to half mv max স্কোয়ার। এটা কি জিনিস? এটা হলো ইলেকট্রনের ভর m, তার বেগ হলো v, ম্যাক্সিমাম ভেলোসিটি v। এটাকে আমরা ধরো একটা নাম দিলাম, এটাকে আমরা বললাম টি ম্যাক্স। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দা ইলেকট্রন। V0 কে বলা হয় তাহলে V0 ইজ কল্ড স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে, এটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। তা এখন it is observed that Tmax equal to h nu minus w। এই ইকুয়েশনটাকে এটাকে বলা হয় আইনস্টাইন ইকুয়েশন। এই ইকুয়েশনের জন্য আইনস্টাইন নোবেল পাইছে। আইনস্টাইন equation। এখানে এখানে টার্মগুলি আমার একটু ডিফাইন করতে হবে যে যে Tmax when Tmax equal to 0, h nu 0 equal to w। এটাকে কি বলা হয়? is called work function of metal। যেই মেটালটা আছে তার ওয়ার্ক ফাংশন হলো w zero। তাহলে therefore t equal to আসলে is mu minus h nu 0। this is also Einstein equation। so এই এতটুকু জিনিসটাই হলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আমরা কি করতে পারি? এখন সোলার ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। এবং এই জিনিসটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক এফেক্ট। এইটাও কোয়ান্টাম মেকানিক্স এর শুরুর দিকে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ছিল, কারণ এই যে ঘটনাটা ঘটতেছে এটা কিন্তু আইনস্টাইন এত সহজ ইকুয়েশনের জন্য কোয়ান্টাম নোবেল পাইছে। তুমি কি মনে করো এটা এত সহজ? এটা সরি, এটা কিন্তু ডাব্লিউ। এটা কিন্তু এত সহজ ইকুয়েশনের জন্য নোবেল পায়নি। এটা হলো কারণ হলো তখনকার আমলে এই জিনিসটা চিন্তা করাই কঠিন ছিল যে একটা মেটালের ভিতর দিয়ে যদি আমি সেখানে আমি করি, আলো ফেলি, সেই আলো থেকে ইলেকট্রন বের হয়ে আসতে পারে। এই জিনিসটা উনি কল্পনা করে বাইর করছে, যার জন্য দিস গিভস হিম দ্য নোবেল প্রাইজ। আচ্ছা, তারপরে আমরা আরেকটা টপিক আমরা দেখব। আরেকটা টপিক একটু ক্যালকুলেশন বড়, সেই ক্যালকুলেশনটা আমরা হাতে করি। এটাকে বলা হয় কম্পটন এফেক্ট। সময় কতক্ষণ আছে? সময় তো বেশিক্ষণ নাই মনে হয়। আচ্ছা, কম্পটন এফেক্ট আমরা শেষ করার চেষ্টা করি, ঠিক আছে? কম্পটন এফেক্ট হলো এগুলির, আমি তোমাদেরকে একটা দিয়ে দিব, নোট দিয়ে দিব। না হয় তোমরা আসলে এটা পড়া খুব কঠিন, তাহলে আগে তো তোমরা পড়োনি। তো এখানে দেখো, এখানে আমরা এইভাবে জিনিসগুলো করবো যে ধরো কোথাও একটা ইলেকট্রন আছে, দিস ইজ ইলেকট্রন, তার একটা ফোটন কোথাও থেকে এসে তার উপর পড়তেছে। ফোটনের এনার্জি ধরে নাও E0, আর তার মোমেন্টাম হলো P0। ঠিক আছে, এটা হলো ইনসিডেন্ট ফোটন। তারপরে
এইটা মনে করো এদিকে ফোটনটা তারপরে এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, তখন তার এনার্জি হলো E1, আর তার মোমেন্টাম হলো E2। আর ধরো সেটা এইখান থেকে ফাই অ্যাঙ্গেলে গেল, আর ইলেকট্রনটা এটা ধাক্কা খেয়ে এদিকে চলে যাবে, ঠিক আছে? তখন তার ইলেকট্রনের ইয়া হলো, কাইনেটিক এনার্জি হলো টি, আর মোমেন্টাম হলো পি। ঠিক আছে, ইলেকট্রন আমি এরকম করে দেব। যেখানে আমি ফোটন রাখছি সেখানে আমি ঢেউ দিয়ে করে দিচ্ছি, কারণ লাইট ইজ এ ওয়েভ। আর ইলেকট্রনটার ডিরেকশন এইভাবে ইয়ে করে দিলাম, আহ, সেখানে একটা বিন্দু করে দিলাম। আচ্ছা, এখন আমরা জানি যে দেয়ার ইজ রিলেশন বিটুইন ই অ্যান্ড পি ইজ দিস: ই স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার C4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। এটা কোথায় পড়ছি আমরা? এটা কিছুদিন আগে রিলেটিভিস্টিক রিলেটিভিটি পড়ছি, সেখানে পড়ছি। ইন কেস অফ ফোটন সেখানে আমরা পড়ছিলাম কি রেস্ট মাস। রেস্ট মাস কত? ফোটনের রেস্ট মাস ইকুয়াল টু হলো 0, তার কোনো রেস্ট মাস নাই। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি? এম ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু পি। তাহলে পি ইকুয়াল টু লিখতে পারি ই বাই সি ইকুয়াল টু এইচ নিউ বাই সি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এখন আমি ব্যবহার করব দা কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টাম কি বলে? এটা বলে যে কোন একটা সংঘর্ষ হওয়ার আগে এবং পরে মোমেন্টামের মান শূন্য। দেখো, সংঘর্ষ হওয়ার আগে এটি স্থির ছিল, তাহলে তার তার মোমেন্ট, তার কোনো গতিশক্তি বা কিছু ছিল না, ভরবেগ ছিল না, তাই না? মোমেন্টাম ছিল না, কারণ বেগ শূন্য। তাহলে সংঘর্ষ হওয়ার আগে P0 একমাত্র ইয়া ছিল, মোমেন্টাম ছিল। আর তারপরে এদিকে P1 প্লাস পি, এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি দিস ইজ এ কনজারভেশন অফ মোমেন্টাম। তারপরে আমার মনে হয় যে এটা শেষ করতে পারবো না, আমরা এতটুকু ইয়াটা রাখি, তারপর আমরা নেক্সট দিন এখান থেকে শুরু করবো। ঠিক আছে? কেন শেষ করতে পারবো না? কারণ এরপরে আবার আমার আরেকটা ক্লাস আছে। তো আমরা এখানে আজকে এখানে থামি। কেউ কি পরে আসছিলা? আহনাফ পরে আসছো তাই না? আহনাফ, আহনাফের কি আর নষ্ট? আহনাফ জারিফ, আর কেউ আসছো পরে আসছো? যদি তোমার মাইক্রোফোন ইয়া থাকে তাহলে তুমি SMS পাঠাতে পারো, চ্যাটে একটা মেসেজ পাঠাতে দাও। আবু বকর ছিল আজকে? আনা, ফিশিকা, জিৎ, রাফিয়াতুল, শুভপল, তাসিন। লাস্ট ক্লাসেও ছিলাম। না, ওদের আর কাউকে আমি পাচ্ছি না তো। আর ওদের নাম চলে আসে যে আমি চাইলে আবার পরে দেখতে পারবো যে কার কার অ্যাটেন্ডেন্স আছে। তো আমি এখানে পজ করলাম এবং স্টপ করলাম। ঠিক আছে, তো আমরা নেক্সট দিন আবার মিলাতে হবে ঈদের পরে। তোমরা ঈদের ভালোভাবে কাটো। ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ওয়ালাইকুম ঈদ মোবারক Sir, Eid সবাই।